হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আগের দিন যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম, যেটাকে বাংলায় বলা হয় স্নায়ুতন্ত্র। আগের দিন আমরা পার্ট 1 পড়েছি, আজকে পড়বো আমরা পার্ট 2, ক্লাস নাম্বার 19। আমাদের বায়োলজির অনেকগুলোই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত সমস্ত ভিডিওগুলো দেখোনি, আমাদের প্লেলিস্ট বানানো আছে, সেই প্লেলিস্ট থেকে পরপর সমস্ত ভিডিও দেখে নিতে পারো, ঠিক আছে। আর এই নার্ভাস সিস্টেম চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পুরোটাই বোঝার ব্যাপার আছে। তো পার্ট 1টা তোমরা অবশ্যই দেখবে, আর পরপর সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখলে কী হবে, তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে, ঠিক আছে। তো চলো আজকে নার্ভাস সিস্টেমের পার্ট 2 ক্লাস শুরু করা যাক। দেখো, তোমাদের আমি আরেকবার রিপিট করে দিই। আগের দিন আমরা কি পড়েছিলাম না, মানব স্নায়ুতন্ত্রকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়। কি বলেছিলাম না, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। দুটো ভাগে ভাগ করা যায়, যেটাকে ইংলিশে বলছিলাম সিএনএস, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে ইংলিশে বলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। বলেছিলাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মেনলি দুটো ভাগ, একটা হচ্ছে ব্রেন মস্তিষ্ক, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড সুষুম্নাকাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দুটো ভাগ বলেছিলাম, করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু, ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ, ঠিক আছে। এবং আমরা জেনেছিলাম যে আমাদের নার্ভাস সিস্টেম কী কাজে লাগে, নার্ভাস সিস্টেম কেন আমরা পড়বো, এই ব্যাপারে ডিটেলস আলোচনা করেছিলাম। এবং আমরা ব্রেন থেকে মানে ব্রেনের পার্টটা অনেকটাই বড়, ব্রেনের কত ভাগ আছে, কোন ভাগ সব থেকে বড়, কী কী কাজে লাগে, কোন কোন পার্ট কিসে কাজে লাগে, এই ব্রেনটা কিন্তু আমরা পার্ট 1-এ পুরোটা কমপ্লিট করে ফেলেছিলাম, ঠিক আছে। আজকে আমরা কি পড়বো, আজকে আমরা সেকেন্ডে কি পড়বো বলো, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, ঠিক আছে। তো আজকে আমরা স্টার্ট করছি স্পাইনাল কর্ড। কী পড়বো এখানে আমরা, সুষুম্না কাণ্ড। দেখো, এই ছবিটার থেকে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি বলেছিলাম যে ওপরের এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে আমাদের কি, ব্রেন। পুরো ছবির মাধ্যমে বুঝবো আমরা পুরোটা। এই পার্টটা কি আছে, ব্রেন। এবং ব্রেন থেকে দেখো একটা জিনিস এরকম নেমে যাচ্ছে, এই পার্টটাকে আমরা কি বলেছিলাম, স্পাইনাল কর্ড। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে স্পাইনাল কর্ডকে কেউ কিন্তু মেরুদণ্ড ভেবে ভুল করো না। তোমাদের যখন কঙ্কালতন্ত্র আমি পড়াবো, যেহেতু এবারে সিলেবাসে দিয়েও দিয়েছে কঙ্কালতন্ত্র, সেখানে তোমরা দেখবে যে এইরকম না হাড়ের একটা সারি থাকে, এরকম হাড়ের একটা শাড়ি থাকে, ঠিক আছে। এই হাড়ের যে শাড়ি থাকে তার ভেতর দিয়ে একটা কর্ড আসে, এই কর্ডটাকে বলা হয় সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড। এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেই জন্য এটা ওপেন অবস্থায় থাকে না, সেই জন্য এটা কি বললাম, ওপেন অবস্থাতে থাকে না। এটা কি করে, আমি তোমাদের বলেছিলাম না যে আমাদের শরীরে যত গুরুত্বপূর্ণ পার্ট আছে, কোথাও না কোথাও সেটা কোনো কিছুর ভেতরে অবস্থিত, যেগুলো খুব সফট পার্ট, যেগুলো আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্ট। যেমন আমাদের হার্ট, আমাদের হৃৎপিণ্ড, দেখবে রিব কেজের ভেতরে থাকে। তুমি যত জোরে আঘাত লাগুক না কেন, রিব কেজ ভেঙে যেতে পারে, কিন্তু তোমার হার্টে কোনো আঘাত লাগবে না, ঠিক আছে। তোমার স্পাইনাল কর্ডে, তোমার পিঠে যদি লাগে, তোমার মেরুদণ্ডে যে হাড় আছে সেখানে প্রবলেম হতে পারে, কিন্তু কারণ কি, স্পাইনাল কর্ড আমাদের শরীরের জন্য অতি গুরুত্বপূর্ণ, কিছু হয়ে গেলে মানুষের মৃত্যু পর্যন্ত করতে পারে। তো সেই জন্য এটা কি থাকে, তার ভেতরে থাকে, ঠিক আছে। আমি তোমাদের আরেকটা জিনিস বলেছিলাম যে এই ব্রেন থেকে কিছু নার্ভ বের হয়, আর স্পাইনাল কোড থেকে কিছু নার্ভ বের হয়। তো সেটা আমরা পরের এটায় পড়বো, মানে আজকের ক্লাসে আমরা পুরোটা শেষ করব। আমরা প্রথমে সুষুম্নাকাণ্ড পড়বো, তারপরে এই নার্ভগুলোর ব্যাপারে পড়বো, ঠিক আছে। তো সুষুম্নাকাণ্ড মনে রাখবে, মেনলি যেটা আমাদের মেন কাজে সাহায্য করে সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশনে সাহায্য করে। কিসে সাহায্য করে, রিফ্লেক্স অ্যাকশন। স্যার রিফ্লেক্স অ্যাকশন জিনিসটা কি, আমরা রিফ্লেক্স আর্ক যখন পড়বো বা রিফ্লেক্স অ্যাকশন তোমাদেরকে যদি এখন বোঝায় না, বুঝতে পারবে না যতক্ষণ না পিএনএস সিএনএস এই জিনিসগুলো পড়ছো, ঠিক আছে। মোটামুটি একটা জিনিস আন্দাজ করে রাখো, কারণ ওগুলো ছবি দিয়ে তোমাদের বোঝাতে হবে, নিউরন না বুঝলে ওগুলো বুঝবে না, ঠিক আছে। মোটর নিউরন আছে, সেন্সরি নিউরন আছে, এগুলো বলতে হবে তোমাদের, তারপর রিফ্লেক্স অ্যাকশন বোঝাবো। এইটুকু জেনে রাখো, ধরো কোনো জায়গাতে কিছু একটা গরম পদার্থ আছে, তোমাদের ধরো হাত কি হয়েছে, হাত ধরো কোনো কারণে এই গরম জায়গাটাতে টাচ হয়ে গেছে, গরম কোনো পদার্থ, আমরা কি করি, সঙ্গে সঙ্গে সেই জায়গাটা থেকে হাত ফিরিয়ে নিয়ে আসি। বা ধরো তোমার হাত আছে, এখানে হাতের মধ্যে কেউ পিন চুগালো, ঠিক আছে, একটা পিনকে ধরো তোমার হাতের মধ্যে বিদ্ধ করলো, কি করি, সঙ্গে সঙ্গে আমরা হাতটা সরিয়ে নিয়ে আসি। এই যে রিফ্লেক্স, মানে প্রতিবর্ত ক্রিয়া বলতে পারো, এই প্রতিবর্ত ক্রিয়ার জন্য এই স্পাইনাল কর্ড সেটাতে আমাদের সাহায্য করে, সেই জায়গা থেকে হাতটা সরিয়ে নিয়ে আসার জন্য। এবারে রিফ্লেক্স অ্যাকশন কী করে কাজ করে, রিফ্লেক্স আর্ক জিনিসটা কি, সেটা আমরা নিউরন পড়বো, যখন নিউরনের পরে আমরা ডিটেলসে পড়বো। এখন এইটুকু জেনে রাখো যে স্পাইনাল কর্ড আমাদের কিসে সাহায্য করে, আমাদের যে রিফ্লেক্স অ্যাকশন সেইটাকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। রিফ্লেক্স অ্যাকশন জিনিসটা বোঝা গেল, যে গরম কোনো কিছুতে হাত লাগলো, কিছু একটা আঘাত লাগলো হাতের মধ্যে, আমরা সেই তৎক্ষণাৎ সেই জায়গাটা কী করি, হাতটা সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের বলি, দেখো এখানে আমি তোমাদের দেখাই, এক মিনিট, ও সরি, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, আমাদের ব্রেনের এখান থেকে শুরু হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড,
ব্রেনের যদি বলে কোন পার্ট থেকে শুরু হচ্ছে, আমি তোমাদের ব্রেনে যেটা হিন্ড ব্রেন পশ্চাৎ মস্তিষ্ক, সেখানে আমি তোমাদের কী কী পড়েছিলাম বলো, 3টে পার্ট পড়েছিলাম। কী কী পড়েছিলাম? আমি তোমাদের 3টে পার্ট পড়েছিলাম হিন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক, সেটা পশ্চাৎ মস্তিষ্ক। সেরিবেলাম পড়েছিলাম, সেরিব্রাম কিন্তু নয়, সেরিব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের পার্ট। আমি পড়েছিলাম সেরিবেলাম 1 নাম্বার, 2 নম্বরে পড়েছিলাম পন্স, আর 3 নম্বরে পড়েছিলাম মেডুলা অবলঙ্গটা। ঠিক আছে, তো আমাদের এই যে স্পাইনাল কর্ডটা শুরু হয়, যদি বলে ব্রেনের কোন পার্ট থেকে শুরু হয়, মনে রাখবে মেডুলা অবলঙ্গটা থেকে, মানে এই জায়গাটা থেকে শুরু হয়। কোথা থেকে শুরু হয়? মেডুলা অবলঙ্গটা, মেডুলা থেকে স্টার্ট হয়। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে এসেছে যে আমাদের যে স্পাইনাল কর্ড স্টার্ট হয় সেটা ব্রেনের কোন পার্ট থেকে শুরু হয়। যদি থাকে হিন্ড ব্রেন পশ্চাৎ মস্তিষ্ক, তাহলে হয়ে গেল পশ্চাৎ মস্তিষ্ক। কিন্তু পশ্চাৎ মস্তিষ্ক দেয় না, তোমাদের 4টা অপশন দিয়ে দেবে, সেরিবেলাম, পন্স, মেডুলা, সেরিব্রাম। তোমরা কি করবে? মেডুলা থেকে স্টার্ট হয়, মেডুলা থেকে। ক্লিয়ার? চলো, যদি জিজ্ঞাসা করে যে এর লেন্থ কত, এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য মনে রাখবে প্রায় 45 সেন্টিমিটার, প্রায় 45 সেন্টিমিটার। চলো, যেগুলো বললাম তোমাদের একবার সেই জিনিসগুলো লিখিত আকারে দেখিয়ে দিই। এই দেখো, এই ছবিটা আমি তোমাদের বলতে চাইছিলাম, এটা আমরা যখন স্কেলিটন সিস্টেমে পড়বো তখন দেখতে পারবে যে এরকম হাড়ের না গুচ্ছা থাকে, হাড়ের একটা সারি থাকে, আর এই হাড়ের সারির মাঝখান থেকে দেখো এই জিনিসটা এসেছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ রেড কালারের জিনিস এসেছে, রেড কালারের জিনিস এসেছে। এইটা হচ্ছে কিন্তু আমাদের সুষুম্নাকাণ্ড। ঠিক আছে, দেখো আমি যেটা তোমাদের বলছিলাম না যে কোন জায়গাটা থেকে শুরু হয়, এই দেখো পশ্চাৎ মস্তিষ্কের 3টে ভাগ ছিল না, সেরিবেলাম, মেডুলা, পন্স। এই দেখো, ছবিটা না দেখলে বুঝতে পারবে না, এই মেডুলা পার্ট থেকে দেখো শুরু হয়েছে, এই দেখো স্পাইনাল কর্ড লেখা আছে, এই মেডুলা পার্ট থেকে শুরু হয়েছে, এই পার্টটা থেকে শুরু হয়, মেডুলা থেকে। ঠিক আছে, দেখো যেগুলো আমি তোমাদের বললাম সেগুলো এখানে লেখা আছে যে সুষুম্নাকাণ্ড গঠন কীরকম হয় না, এটা একটা দীর্ঘ নলাকার সিলিন্ড্রিক্যাল গঠন। কী করে বিস্তৃত হয় না, মেডুলা অবলঙ্গটা থেকে শুরু হয়ে পিঠের নিচের অংশ লোয়ার ব্যাক পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য কত থাকে? গড়ে দৈর্ঘ্য প্রায় 45 সেন্টিমিটার। প্রধান কাজ হচ্ছে এটির প্রধান প্রতিবর্তকিয়া বা রিফ্লেক্স অ্যাকশনটাকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য পড়লাম, প্রধান কাজ পড়লাম। চলো নেক্সট দেখো, রিফ্লেক্স অ্যাকশন। দেখো রিফ্লেক্স অ্যাকশন আমি পরবর্তীকালে বললাম, নিউরন পড়ার পরে বোঝাবো। দেখতে পাচ্ছ আমাদের একটা হট অবজেক্ট আছে, একটা গরম বস্তু রয়েছে, এখান থেকে যখন আমাদের হাতে যখনই আমরা টাচ করলাম, টাচ করার পর সঙ্গে সঙ্গে দেখো আমরা হাতটা সরিয়ে নিয়ে চলে গেলাম, সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিয়ে গেলাম। ঠিক আছে, তো এখানে যে সেন্সারি নিউরন কাজ করছে বা রিলে নিউরন কাজ করছে বা মোটর নিউরন কাজ করছে, এই জিনিসটা আমরা নিউরন পড়ার পরে বুঝবো। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, আজকে কিন্তু আমি লাস্টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো, তোমরা কতটা প্রিপেয়ার বা কতটা সুন্দর বুঝতে পেরেছো সেটা কিন্তু আজকে তোমাদের টেস্ট হয়ে যাবে, যে কীরকম করে তোমরা মানে নিজেরা অ্যান্সার করতে পারছো কিনা। যদি নিজেরা অ্যান্সার করতে না পারো, তার মানে না পারো যদি, তাহলে ঠিকঠাক ক্লাস শুনছো না। আর আমি তোমাদের আগেও বলেছি, আমি যা পড়াবো তার বাইরে তোমাদের এনসিআরটি করে পাগল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে পুরো জিনিসটা করিয়ে দেবো, তো নো টেনশন। আচ্ছা ঠিক আছে। আর অনেকে বলছে না, দেখো আমি কিছু জিনিস এখানে আলোচনা করতে চাই না, যখন আমি পড়াতে শুরু করি তো কন্টিনিউ পড়াই, স্যার একটা ক্লাস একদিনই মিটিয়ে দিতে হবে। ভাই দেখো, আমি যখন বলছি যে আমার ক্লাসের ওপরে কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই, তখন তার মানে তোমাদের বুঝতে হবে যে ক্লাসটা এমনভাবেই করানো হবে যাতে তোমাদের অন্য আর কোনো বই ফলো করতে না হয় বা কোর্স ফলো করতে বা কোনো ক্লাস ফলো করতে না হয়। ঠিক আছে, তো আমাকে সেইভাবে করাতে দাও। কারণ একটা ক্লাস আমি যদি মানে আমি মন করলে না এই নার্ভাস সিস্টেম 15 থেকে 20 মিনিটেই লিপটে দেবো, তাতে তোমাদের কী লাভ হবে? পরীক্ষায় যাবে, কোশ্চেন কমন পাবে না, সব টপিক কভার আপ করা পসিবল হবে না। ঠিক আছে, তো আমি কোনো ক্লাস যেটা 2টো লাগবে সেটা 2টো করতে হবে, 3টে লাগবে 3টে করতে হবে, একটা লাগলে একটা করতে হবে। কিন্তু আমি যেটাই করাবো না কেন তোমাদের তার বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। ঠিক আছে, দেখো আমরা এখানে 2টো অংশ মানব স্নায়ুতন্ত্রে আমরা পড়েছিলাম, আমাদের এখানে ব্রেনটা কমপ্লিট হয়ে গেছে এবং সুষুম্না কাণ্ডটা টোটাল কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার কী পড়বো বলো? করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু। করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু থেকে 2টো জিনিস শুধু তোমরা জেনে রাখো। তোমাদেরকে বলেছিলাম মনে আছে তো, যে এই হচ্ছে ব্রেন আর ধরো এই হচ্ছে স্পাইনাল কর্ড। এবার এখান থেকে যদি এই দিকে একটা নার্ভ বের হয়, তাহলে এই আমি ব্রেনের কথা বুঝি, ব্রেন থেকে এই দিকে নার্ভ বেরোলে এদিকেও নার্ভ বেরোবে, এই দিকে নার্ভ বেরোলে এদিকেও নার্ভ বেরোবে, এদিকে নার্ভ বেরোলে এদিকেও নার্ভ বেরোবে, মানে জোড়াতে বেরোয়, এক জোড়া করে বেরোয়। কারণ আমাদেরকে ডান দিকে যদি সিগন্যাল যায়, ডান হাত যদি সিগন্যাল পায়, তাহলে আমার বাঁ হাতও সিগন্যাল পাবে, ডান পা যদি সিগন্যাল পায় ডান পাও সিগন্যাল পাবে, দু সাইডেই যাবে না। ঠিক সেরকম স্পাইনাল কর্ড থেকেও কি হয় না, এখান থেকে নার্ভ বের হয়, এখান থেকে নার্ভ বের হয়, পেয়ারে বের হয়, জোড়াতে বের হয়। ঠিক আছে, দু সাইডেই সিগন্যাল যাবে। সেই জন্য মনে রাখবে করোটি স্নায়ু, আমার ব্রেন থেকে যে সমস্ত নার্ভগুলো বেরোচ্ছে, ব্রেন থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলোকে আমরা কি বলি? করোটি স্নায়ু, ক্রেনিয়াল নার্ভ। মনে রাখবে এটা থাকে কত জোড়া? 12 জোড়া। এটা থাকে 12 জোড়া, মানে 24টা।
আর এই স্পাইনাল কর্ড থেকে যে সমস্ত নার্ভগুলো বের হচ্ছে সেগুলোকে আমরা কি বলি, স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু। এগুলো কত থাকে, 31 জোড়া, টা নয় কিন্তু 31 জোড়া। তো এটা থাকে 12 জোড়া আর এটা থাকে 31 জোড়া। বাস এখানে শুধু এইটুকু জেনে রাখো, ঠিক আছে। চলো নেক্সট দেখো। এবার দেখো আমি যখন তোমাদের পড়িয়েছিলাম, যখন বলেছিলাম যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ যে কোনো যখন সিস্টেম পড়ায়, সমস্ত সিস্টেম কিছু অঙ্গ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। যেমন আমি নার্ভাস সিস্টেম পড়াচ্ছি, নার্ভাস সিস্টেমে আমি বারবার কিসের কথা বলছি, বারবার ব্রেনের কথা বলছি, বারবার স্পাইনাল কর্ডের কথা বলছি, বারবার আমি নার্ভের কথা বলছি। তো এই বারবার এইসব না বললে আমি ডাইরেক্ট এটাকে বলতে পারি নার্ভাস সিস্টেম। তো যে কোনো সিস্টেমের প্রত্যেকটা অঙ্গ মিলে তো এটা তৈরি হয়। তো প্রত্যেকটা অঙ্গ, যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম, যখন আমরা লিভার পড়েছিলাম, তার আন্ডারে পাকস্থলী পড়েছিলাম, অগ্নাশয় পড়েছিলাম, সমস্ত অঙ্গ কিছু না কিছু সেল দ্বারা গঠিত, তাই তো। আর প্রত্যেকটা সেল কীরকম হয়, কোনোটা বেশি বড় হয়, কোনোটা বেশি ছোট হয়, কোনোটা সাইজ একটু মোটা হয়, কোনোটা সরু হয়। এবং বলেছিলাম যে প্রত্যেকটা সেলের কার্যকারিতা আলাদা আলাদা, কিন্তু যে অঙ্গটা তৈরি হবে যে সমস্ত সেল দিয়ে, দেখো ব্যাপারটা গুলি ফেলবে না। আমি বলেছিলাম যে লিভারের যে সেল আছে, লিভারের সেলের যে কাজ, প্রত্যেকটা সেলের সেম কাজ হবে। কিন্তু আমি যদি কিডনির কথা বলি, কিডনিটা যে সেল দিয়ে আমার তৈরি হয়েছে সেই সেলের কিন্তু কার্যকারিতা আলাদা। লিভারের সেলের কার্যকারিতা আলাদা, কিডনির সেলের কার্যকারিতা আলাদা, পাকস্থলীর সেলের কার্যকারিতা আলাদা, আলাদা আলাদা কার্যকারিতা আছে। ঠিক সেই রকমই আমাদের নার্ভাস সিস্টেমের যে সমস্ত অঙ্গগুলো আছে, যেমন ব্রেন হয়ে গেল, স্পাইনাল কর্ড হয়ে গেল, এগুলোও তো কিছু সেল দ্বারা গঠিত। যেরকম ডাইজেস্টিভ সিস্টেমের প্রত্যেকটা অঙ্গ, তারপরে এক্সক্রিটরি সিস্টেমের প্রত্যেকটা অঙ্গ কিছু না কিছু আমাদের বডিতে সেল দ্বারা গঠিত। ঠিক সেরকমই ব্রেন বলো, স্পাইনাল কর্ড বলো, এরাও তো কিছু সেল দ্বারা গঠিত হবে। এরা যে সেল দ্বারা গঠিত সেই সেলকে কি বলা হয়, নিউরন। কি বলা হয়, নিউরন। আর নিউরনেরই অপর নাম হচ্ছে নার্ভ সেল। নার্ভ সেল, যেটাকে বাংলায় বলা হয় স্নায়ু কোষ। তাহলে আমরা নেক্সট কী পড়ব, নার্ভ সেল পড়ব বা স্নায়ু কোষ পড়ব। তো হেডিং ডালো নিউরন। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার দেখো, এখন ছবির দিকে দেখুন, আমি তোমাদের ছবি যা বুঝিয়ে দেবো জীবনে ভুলবে না। আমি তোমাদের যদি প্রশ্ন করি যে নিউরন কোথায় পাওয়া যায়, তোমরা বলবে যে স্যার এই মাত্র বললেন যে আমাদের যে নার্ভাস সিস্টেম, ব্রেন বলুন, স্পাইনাল কর্ড বলুন, এই সমস্তগুলো নিউরন দিয়ে তৈরি হয়, নিউরন কোষ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, ওকে, নো ইস্যু। কিন্তু নিউরনের কাজ হচ্ছে, কাজ আমরা ডিটেলসে পড়বো, কিন্তু এখন মোটা জেনে রাখো এর কাজ হচ্ছে আমাদের বার্তা পৌঁছানো। আমাদের যেখানে যে জিনিসটা ঘটবে সেই জিনিসটাকে বার্তা হিসেবে আমাদের মস্তিষ্কে পৌঁছাবে, আবার মস্তিষ্ক থেকে সঠিক ইনফরমেশন নিয়ে সেই জায়গাটায় পৌঁছাবে। তো বার্তা পৌঁছানো। তো মনে হয় নাকি শুধুমাত্র ব্রেনের মধ্যে নিউরন থাকবে, না, আমাদের পুরো বডির মধ্যে নিউরন ছড়ানো আছে। আরে পুরো বডির মধ্যে নিউরন ছড়ানো আছে আমাদের। কিন্তু বলতে পারো সবথেকে বেশি নিউরন কোথায় পাওয়া যায়, না আমাদের ব্রেনে, আমাদের স্পাইনাল কর্ডে, এখানে সবথেকে বেশি, আমাদের ব্রেনের মধ্যে সবথেকে বেশি নিউরন পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে। এবার আমাদের যে নার্ভাস সিস্টেম আমরা পড়ছি বা স্নায়ুতন্ত্র পড়ছি, তাহলে আমি যদি বলি আমার স্নায়ুতন্ত্রের মেন গঠনটা কি দ্বারা, না মেন গঠনটা স্যার নিউরন দ্বারা, তাহলে আমি বলতে পারি নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত একক। আরে বলতে পারি গঠনগত একক বা স্ট্রাকচারাল ইউনিট। এবং কার্যকারী ইউনিট, আমাদের মেন যে কার্য করছে, আমাদের যে অ্যাকচুয়াল ফাংশন করছে, সেটা কে করছে, নিউরন করছে। তাহলে আমি কি বলতে পারি, নিউরনকে গঠনগত কার্যগত একক। এবং মনে রাখবে এই নিউরন মেনলি কিসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন করে, না ইলেকট্রিক্যাল সিগন্যাল, বৈদ্যুতিক সংকেত। একটু পরে তোমাদের দেখাবো। শুধু বৈদ্যুতিক সংকেত বললে ভুল হবে। একটা নিউরন থেকে অপর নিউরনে যেভাবে আমাদের যে উদ্দীপনা সেটা পরিবহন হয়, সেটা ছবির মাধ্যমে না দেখালে তোমরা বুঝতে পারবে না। এখন এইটুকু জেনে রাখো যে বৈদ্যুতিক সংকেত বহন করে, আমাদের যে উদ্দীপনা পরিবহনের কাজ করে নিউরন থেকে নিউরনে, কিসের মাধ্যমে, না ইলেকট্রিক্যাল সিগন্যাল, বৈদ্যুতিক সংকেত, বৈদ্যুতিক সংকেত। ঠিক আছে, তার জন্যই তো এত ফাস্ট হয়। ঠিক আছে, তো যেটা বললাম তোমার একবার জাস্ট দেখে নাও। এখানে বলছে নিউরন বা স্নায়ুকোষ হলো মানবদেহ স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যকারী একক। এটি মূলত বৈদ্যুতিক সংকেত বা উদ্দীপনা পরিবহনে কাজ করে। ঠিক আছে, আচ্ছা আমি এবারে নিউরন তোমাদের নেক্সট স্লাইডে বোঝাবো এবং আমি নিজেই ড্রয়িং করব। তো ওই স্লাইডেই তোমাদের নিউরন সম্পর্কে পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখো। দেখো খুব ভালো ড্রয়িং করি না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি যেটুকু করবো এনাফ। আমি বলছি যে প্রত্যেকটা কোষ
প্রত্যেকটা কোষ যখন আমরা পড়েছিলাম এই কোষের মধ্যে কি থাকে স্যার, কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। কি থাকে? নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের চারিদিকে কি হয় না একটা তরল ধাত্র থাকে। আর এই তরল ধাত্রর মধ্যে কি থাকে না সমস্ত রকম অঙ্গাণুগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক পড়েছিলাম। ঠিক সেই রকমই এখানে একটা কোষ দেহ থাকে। স্যার কোষ দেহ আছে মানে কি আমার নিউক্লিয়াস থাকবে? হ্যাঁ, অবশ্যই নিউক্লিয়াস থাকবে। এবং নিউক্লিয়াসের চারিদিকে কি হবে না তরল ধাত্র থাকবে, সেটাকে আমরা কি বলবো না সাইটোপ্লাজম। তাহলে এই জিনিসটার কি নাম হয়ে গেল? সেল বডি বা বাংলায় যাকে বলবো আমরা কোষ দেহ। এই কোষ দেহ থেকে বিভিন্ন শাখা প্রশাখা এখান থেকে বের হয়। বিভিন্ন শাখা প্রশাখা বের হয়। তো এই যে শাখা প্রশাখা বের হচ্ছে, এই শাখা প্রশাখাগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ডেনড্রাইট। কি বলা হয়? ডেনড্রাইট। বাংলাতেও ডেনড্রাইটই বলে। এখান থেকে একটা সরু সুতোর মতন এরকম একটা জিনিস বের হয়। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে অ্যাকশন। কি বলা হয়? অ্যাকশন। ঠিক আছে স্যার। অ্যাকশনের কাজ কি? আরে অ্যাকশনের কাজ হচ্ছে এখানে যে উদ্দীপনাটা, দেখো আমি তোমাদের বলি, এই যে ডেনড্রাইটগুলো দেখছো না, এরা কি করে না অ্যাকচুয়ালি এই যে বৈদ্যুতিক সিগন্যালটা আসে না, মানে যে উদ্দীপনাটা আসে, উদ্দীপনাটা ক্যাচ করে কি করে না এটা এই কোষ দেহে স্থানান্তরিত করে উদ্দীপনাটা। এবং এই যে অ্যাকশন আছে, এই অ্যাকশনের মাধ্যমে উদ্দীপনাটা একটা নিউরন থেকে অপর একটা নিউরনে যায়। এবং এই অ্যাকশনের শেষে এরকম টাইপের থাকে। অ্যাকশনের শেষে কীরকম থাকে? এরকম টাইপের থাকে। দেখো এই জায়গাটাকে কি বলবো আমরা? আরে স্যার এটা তো অ্যাকশনের শেষ, একদম অ্যাকশনের পর তো কিছু নেই। এটাকে বলবো অ্যাকশন টার্মিনাল বা অ্যাকশনের প্রান্ত বলতে পারি। কি বলতে পারি? অ্যাকশন টার্মিনাল বা অ্যাকশনের প্রান্ত, শেষ প্রান্ত একদম। ঠিক আছে স্যার, নো প্রবলেম। যখন এই উদ্দীপনাটা যায়, ভালো করে বুঝবে, যখন এই উদ্দীপনাটা যায়, দেখো আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস, ধরো তোমার কাছে 1 কোটি, ধরো তোমার কাছে 10 টাকা আছে, তুমি কি কোনো কিছু কভার করে নিয়ে যাবে? স্যার হাতে করে নিয়ে গেলেও স্যার কেউ নেবে না এখনকার দিনে 10 টাকা। কিন্তু তোমার কাছে ধরো 1 কোটি টাকা আছে, এবার কি করবে? স্যার ভালো করে কভার করব, আমি ভালো করে প্যাকেটিং করব, ভালো করে ব্যাগে ঢোকাবো, খুব যত্ন করে নিয়ে যাব। ঠিক সেই রকমই যখন এই উদ্দীপনাটা যায় না, উদ্দীপনাটা একটা কভার করে যায়। এই কভার করাটাকে কি বলে বলো? এই যে কভার করে উদ্দীপনাটা যায়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মায়োলিন সিদ। কি বলা হয়? মায়োলিন ঠিক লিখলাম তো? হ্যাঁ, মায়োলিন সিদ, বাংলায় বলা হয় মায়োলিন সিদ। ঠিক আছে। আরে সিদ মানে হয় না, সিদ মানে কি? সিদ মানে দেখেছো আগেকার দিনে তরোয়াল ঢোকাতো, তরোয়ালটা একটা খাপের মধ্যে রাখতো, সেটাকে কি বলা হতো? তরোয়ালের সিদ বলা হতো না? তো এটা মায়োলিন সিদ। ঠিক আছে। এর মধ্যে কি হয় না আমাদের যেটুকু সিগন্যাল যাবে, যেটুকু বৈদ্যুতিক সিগন্যাল যাবে, সেই বৈদ্যুতিক সিগন্যালটা কোনোভাবেই কোনো রকম কোনো উদ্দীপনা পাস হয়ে যাবে না, লিকেজ হয়ে যাবে না, মানে এখান থেকে অতি সহজেই অতি দ্রুত যেতে পারবে, জিনিসটা কভার করে যাচ্ছে। এবং এই মায়োলিন সিদে এরকম ছোট না একটা জিনিস দেখতে পাওয়া যায়। এটাকে কি বলা হয়? এটাকে বলে সোয়ান কোষ দ্বারা এই মায়োলিন সিদটা গঠিত। ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পড়লাম আর এটাকে কি বললাম? এটাকে বললাম নিউক্লিয়াস। তার মানে কি? আমরা এখানে ডেনড্রাইট জানলাম, এখানে আমরা কোষ দেহ সম্পর্কে পড়লাম, সেল বডি। নিউক্লিয়াস কোথায় থাকে না কোষ দেহের মধ্যে। আমাদের যে উদ্দীপনাটা যায়, উদ্দীপনাটা কিসের মাধ্যমে যায় না অ্যাকশনের মাধ্যমে। অ্যাকশনের আমাদের কি দেখতে পাই? আমরা মায়োলিন সিদ দেখতে পাই, যাতে আমাদের উদ্দীপনাটা কোনোভাবে কোনো খারাপ না হয়, একদম প্যাকেটিং করে যেন সুন্দরভাবে যায় উদ্দীপনাটা, এবং পুরো উদ্দীপনাটা যাবে এবং সম্পূর্ণ জিনিসটা পৌঁছাবে। এবং শেষে কোথায় যায়? এটা অ্যাকশনের সন্নিপ্রান্তে, একদম লাস্টে, যেটাকে কি বলা হয়? অ্যাকশন টার্মিনাল। এবং মায়োলিন সিদটা কি কোষ দ্বারা গঠিত না সোয়ান কোষ দ্বারা গঠিত। বলো এইটুকু বোঝা গেল কি গেল না? আগে এইটুকু ক্লিয়ার করো যে বোঝা গেল কি গেল না। ঠিক আছে। মনে রাখবে একটা নিউরন, আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে দুটো মায়োলিন সিদ থাকে না, অন্য কালার দিয়ে বোঝায়, এই যে দুটো মায়োলিন সিদ আছে, একটা মায়োলিন সিদ, এই দুটো মায়োলিন সিদের যে মাঝখানের গ্যাপিংটা, সেটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার। মানে
বাংলায় বলা হয় র্যানভিয়ারের পর্ব। আমি বাংলাও দেখিয়ে দেবো, নো টেনশন, ইংলিশটাকে দেখে নাও, তো বাংলাও দেখিয়ে দেবো। র্যানভিয়ারের পর্ব বলা হয়। ঠিক আছে স্যার, নো ইস্যু। যদি বলে একটা নিউরনের লেন্থ কত হয়, একটা নিউরনের দৈর্ঘ্য কত হয়, মনে রাখবে কোনো কোনো নিউরন এমন আছে না সাইজে 1 মিটার পর্যন্ত হয়। আরে হ্যাঁ, 1 মিটার, 1 মিটার মানে বুঝতে পারছো কত বড় সাইজ। ঠিক আছে, তো আমি তোমাদের এখানে যেটা বললাম সেটা একটা সুন্দর ছবির মাধ্যমে আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো নেক্সট স্লাইড দেখো। দেখো এখানে ছবিটা লক্ষ্য করো। দেখো আমি কি বলেছিলাম যে এই 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 যে এখানে এটা কি বলেছিলাম, এই জায়গাটাকে কি বলেছিলাম, সেল বডি। সেল বডি মানে বাংলায় হচ্ছে কোষ দেহ, কোষ দেহ। ঠিক আছে, এই জায়গাটা কি বলেছিলাম, এই জায়গাটায় কোষে কি থাকে বলেছিলাম, নিউক্লিয়াস থাকে। আর এই যে ছোট 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 শাখায় যে বিভক্ত হয়, শাখাগুলোকে কি বলেছিলাম, ডেনড্রাইট বলেছিলাম। এবং এই যে লম্বা অংশটা, এই যে লম্বা অংশটা থাকে, এই লম্বা অংশটার নাম কি বলেছিলাম, অ্যাক্সেন বলেছিলাম। এবং বলেছিলাম যে এটা কি হয় না, এরকম 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 প্যাকেটিংয়ের মাধ্যমে এই উদ্দীপনাটা এক জায়গা থেকে অপর জায়গায় যায়। এই প্যাকেটিংটাকে কি বলেছিলাম বলো, মায়োলিন সিদ বলেছিলাম। এবং মায়োলিন সিদ যদি বলে কোন কোষ দ্বারা তৈরি, তখন বলবে যে সোয়ান সেল, সোয়ান কোষ। এই যে ছোটো 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 এগুলো আছে, এগুলো হচ্ছে সোয়ান কোষ। আর এই যে দুটো মায়োলিন সিদ, এই একটা মায়োলিন সিদ, এই একটা মায়োলিন সিদ, এর মাঝে যে গ্যাপিংটা, এই গ্যাপিংটাকে কি বলেছিলাম, নোড অফ র্যানভিয়ার, মানে র্যানভিয়ার পর্ব। এবং অ্যাকশনের যে শেষ প্রান্তটা, একদম শেষ প্রান্তটা কী নাম বলেছিলাম, অ্যাকশন টার্মিনাল। স্যার আমাদের বাংলা চাই, আমরা ইংলিশ থেকে পড়বো না, তো ইংলিশটা জানলে এটাও প্রয়োজন, কারণ ইংলিশেও টার্মগুলো দিতে পারে। এবার তোমাদের পুরো এনসিআরটির যে বাংলা আছে না, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এখানে ছবিটা লক্ষ্য করো। এই দেখো ডেনড্রাইট দেখতে পাচ্ছ, পরিচি ডেনড্রাইট, নিজেল দানা। আচ্ছা এর মধ্যে না ছোটো 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 এই কোষ দেহের মধ্যে ছোটো 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 এই দানা থাকে, সেগুলোকে নিজেল দানা বলা হয়। অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো আমি বলেছি সেগুলো শুধু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোষ দেহ, এই পুরো বডিটা, এই জায়গাটা পুরোটা হচ্ছে কোষ দেহ। আচ্ছা কোষ দেহের আরেকটা নাম আছে, হ্যাঁ আরেকটা নাম আছে, কী নাম আছে, সোমা। এটাকে কি বলা হয়, সোমা বলা হয়। ঠিক আছে, এর মিডিলে কী থাকে বলেছিলাম, এটা থাকে নিউক্লিয়াস। সোয়ান কোষ মনে পড়ছে কি বলেছিলাম, যে মায়োলিন সিদ যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে সোয়ান কোষ। আর এই লম্বা পাড়া যে অংশটা, সেই অংশটাকে কি বলেছিলাম, এটাকে বলেছিলাম অ্যাকশন। এবং এই যে প্যাকেটিং করে যেগুলো যাচ্ছে, এই যে প্যাকেটিং করে যেগুলো যাচ্ছে, সেগুলোকে কি বলেছিলাম বলো, মায়োলিন সিদ। এবং দুটো মায়োলিন সিদ, এই একটা মায়োলিন সিদ, এই একটা মায়োলিন সিদ, এর মাঝে যে গ্যাপিংটা, এই গ্যাপিংটাকে কি বলেছিলাম, র্যানভিয়ারের পর্ব। এবং এই যে অ্যাকশনের যে শেষ প্রান্ত, অ্যাকশনের যে পুরো শেষ প্রান্ত, এই শেষ প্রান্তটা কী বলছিলাম, অ্যাকশন টার্মিনাল, যেটাকে বাংলায় বলে অ্যাকশনের প্রান্তভাগ। ঠিক আছে, আর সন্নিহিত স্ফীতি এগুলো দরকার নেই, অ্যাকশনের প্রান্তভাগ মনে রাখো। তাহলে বলো তোমরা নিউরন সম্বন্ধে টোটাল জিনিসটা বুঝতে পেরেছো না পারোনি? কারণ ছবি দেখে এবছর 2022-এও কোশ্চেন এসেছিল, ডাইরেক্ট ছবি দেখেই বলছে এটা কিসের চিত্র বলো। ঠিক আছে, চলো। আচ্ছা এখানে আরেকটা কনসেপ্ট তোমরা বোঝো, হঠাৎ কোশ্চেনটা মাথায় এলো, কারণ 2022-এ যখন কোশ্চেনটা এসেছিলো না, ম্যাক্সিমাম 70% 80% স্টুডেন্ট ভুল করেছিল। তোমরা ভুল করো না, দেখো বুঝবে। আচ্ছা আমি অন্য স্লাইডে দেখাচ্ছি, এখানে জায়গা নেই, অন্য স্লাইডে দেখাচ্ছি। দেখো আমি তোমাদের বললাম, ধরো এই একটা নিউরন, হ্যাঁ এই একটা নিউরন, এখানে ধরো নিউক্লিয়াস আছে, এখানে এখানে ধরো ডেনড্রাইট 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 আছে, ডেনড্রাইট ডেনড্রাইট ডেনড্রাইট, এখান থেকে ধরো অ্যাকশন শুরু হচ্ছে, হ্যাঁ অ্যাকশন শুরু হচ্ছে, এখানে অ্যাকশন, এখানে অ্যাকশনের প্রান্তভাগ, এখানে কি আছে না মায়োলিন সিদ আছে, এখানে মায়োলিন সিদ আছে। ধরো এই একটা নিউরন, আর এখানে আরেকটা নিউরন আছে, এখানে আরেকটা নিউরন আছে, এই যে ডেনড্রাইট আছে ডেনড্রাইট আছে ডেনড্রাইট আছে ডেনড্রাইট আছে ডেনড্রাইট আছে, ঠিক আছে। আর এখানে অ্যাকশন আছে, অ্যাকশনের এটা প্রান্তভাগ, এখানেও ধরো মায়োলিন সিদ আছে, মায়োলিন সিদ আছে, মায়োলিন সিদ আছে, হলো। এবার একটা নিউরন থেকে অপর একটা নিউরনে, একটা নিউরন থেকে অপর একটা নিউরনে কি হয় না, আমাদের উদ্দীপনাটা ট্রান্সফার হয়। এবার এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো, এই আমাদের একটা উদ্দীপনা, ধরো এই উদ্দীপনাটা আসছে 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 অ্যাকশন দিয়ে অ্যাকশন দিয়ে অ্যাকশন দিয়ে আমাদের নেক্সট এখানে যাবে। এই কোষদেহ কী করবে, এই ডেনড্রাইটের মাধ্যমে কী করবে, সেই উদ্দীপনাটাকে গ্রহণ করবে, গ্রহণ করে আবার সেই অ্যাকশন 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 অ্যাকশনের মধ্যে দিয়ে অ্যাকশনের সন্ধিপ্রান্তে যাবে, টার্মিনালে যাবে, আবার এখানে ধরো আর একটা ইয়ে আছে, এইভাবে ট্রান্সফার হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে এখানে যে উদ্দীপনাটা যায়, এখানে দিয়ে যে উদ্দীপনাটা যায়, সেই উদ্দীপনাটা কী ফর্মে যায় বলো। মনে রাখবে বৈদ্যুতিক আবেগ, ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে যায়, ইলেকট্রিক্যাল ইম্পালস, ঠিক আছে, বৈদ্যুতিক আবেগের মাধ্যমে যায়, ঠিক আছে।
আবার এখানে যখন যায় অ্যাকশনের মধ্যে দিয়ে যখনই যায় তখনই সেটা ইলেকট্রিক ইম্পালসের মধ্যে যায়, মানে বৈদ্যুতিক একটা আবেগের মধ্যে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে নিউরন আর এই যে নিউরন শুরু হচ্ছে এর মাঝে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে কি বলা হয়? সাইন্যাপস বলা হয়। কি বলা হয়? সাইন্যাপস। এবার ব্যাপার হচ্ছে তাহলে স্যার এখানে গ্যাপ থাকলে উদ্দীপনাটা যাবে কিভাবে? আরে এখানে গ্যাপ থাকলে উদ্দীপনাটা যাবে কিভাবে অপর নিউরনে? বৈদ্যুতিক, আরে ভাই ওয়্যার থাকে না, ধরো এখান থেকে আমি একটা উদ্দীপনা যাচ্ছে, তো এখানেও তো ওয়্যারটা কানেক্ট থাকতে হবে, তবে তো এই উদ্দীপনাটা গ্রহণ করতে পারবে। তো আমার তো কানেকশনই নেই এখানে, তো উদ্দীপনাটা গ্রহণ করবে কিভাবে? মনে রাখবে যে এখানে যখন উদ্দীপনাটা আসছে ইলেকট্রিক্যাল ফরম্যাটে আসছে, ঠিক আছে, যখনই অ্যাকশনের শেষ বিন্দুতে আসবে না, সন্ধিপ্রান্তে আসবে না, তখন এটা কেমিক্যাল ফর্ম হয়ে যাবে। কি ফর্ম হয়ে যাবে? কেমিক্যাল ফর্ম, মানে রাসায়নিক ফর্ম হয়ে যাবে, রাসায়নিক ফর্ম। ঠিক আছে, কেমিক্যাল হয়ে যাবে সেটা। তারপরে কেমিক্যালটা যখন আস্তে আস্তে এর মধ্যে গেল এই ডেনড্রাইটের মাধ্যমে সেই উদ্দীপনাটাকে গ্রহণ করলো, যখনই কোষ দিয়ে এলো আবার ইলেকট্রিক্যাল ফরম্যাট, ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়ে গেল। তার জন্য মনে রাখবে কোশ্চেনটা এটাই এসেছিল যে এক নিউরন থেকে অপর নিউরনে যে উদ্দীপনাটা যায় সেটা কি ফর্মে যায়? মনে রাখবে ইলেকট্রোকেমিক্যাল ফর্মে যায়। ঠিক আছে, ওখানে অপশন ছিল ইলেকট্রিক্যাল ফর্ম, 2 ছিল কেমিক্যাল ফর্ম, 3 ছিল ইলেকট্রোকেমিক্যাল ফর্ম, 4 নম্বর আরেকটা কী ছিল? তো সবাই কী করছে? ইলেকট্রিক সব মেরেছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়, ইলেকট্রোকেমিক্যাল হবে, কারণ এখানে তো ইলেকট্রিক ফর্মে যায়, কিন্তু এখানে এসে কী করে? রসায়ন তৈরি করে, রাসায়নিক একটা বস্তু তৈরি করে। তো এখানে কেমিক্যালটাও ইম্পর্টেন্ট, তো ইলেকট্রোকেমিক্যাল ফর্মে এক স্থান থেকে অপর স্থানে যায়। বলো ক্লিয়ার? ওকে স্যার, নো ইস্যু। চলো, তো যেগুলো আমরা পড়লাম সেগুলো আমরা সব লিখিত আকারে দেখে নিই। দেখো অ্যাকচুয়াল তোমরা না মানে খুবই ভালো স্টুডেন্ট, মানে কিছু স্টুডেন্ট আছে না মানে খুব ভালো স্টুডেন্ট, মানে আমাকে মেসেজ করে দেখি বা আমাকে হোয়াটসঅ্যাপে লেখে, স্যার আমরা এইভাবে নোট বানাচ্ছি, এইভাবে করছে। কিন্তু কিছুজন থাকে না, এটা থাকে, মানে ধরো 100টা স্টুডেন্টের মধ্যে ঠিক 2-1 পিস থাকবে এরকম, স্যার এটা ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা অনেকে না ব্ল্যাক চাইছে, আমি ব্ল্যাক করে দেবো, ঠিক আছে, আমি হোয়াইট রেখেছিলাম, কারণ কিছু স্টুডেন্ট ওই ব্ল্যাক হোয়াইট করছিলাম, এগুলো হোয়াইটে রেখে দেখি কীরকম লাগছে, অনেকে বলছে চোখে লাগছে, আমি ব্ল্যাক করে দেবো, নো ইস্যু। তো এইটা আমি যেহেতু হোয়াইট দিয়ে স্টার্ট করেছিলাম ব্যাকগ্রাউন্ডটা, তো এই ক্লাসটা হোয়াইট হয়ে যাক, তারপর তুমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডই রাখবো, কোনো টেনশন নেই তোমাদের, ঠিক আছে। আর ওইটা কিছু স্টুডেন্ট আছে যারা ব্যাকগ্রাউন্ডের পিছনে পড়বে, তারা কন্টেন্টের সঙ্গে কোনো লেনাদেনা নেই তাদের, কী কন্টেন্ট দিচ্ছে স্যার, এগুলো বানাতে কতটা পরিশ্রম করতে হচ্ছে, কতটা আমরা মানে বোঝাতে পারছি তোমাদিকে, সেই সবে ধ্যান না দিয়ে কোথায় কী উল্টাপাল্টা দিকে ধ্যান যায়, ঠিক আছে। তো এরকম 2-1জন থাকে, সেটা ইস্যু নয়, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই ভীষণ ভালো, খুব পরিশ্রম করছে সামনে গ্রুপ ডি এক্সামের জন্য, আর যারা পরিশ্রম করছে তারা ঠিক ক্র্যাকও করবে, এটুকু আমি জানি। এখনকার দিনে না মানে বিশ্বাস করো, চাকরি পাওয়াটা না, একটা গভর্নমেন্ট চাকরি পাওয়া ভেরি ইজি। তার কারণ জানো, যদি 100% ফর্ম ফিল আপ হয় না, যদি 100% ফর্ম ফিল আপ হয়, অ্যাকচুয়াল প্রিপারেশন নিচ্ছে এখানে 25% স্টুডেন্ট, তোমার কম্পিটিশন 25%, 100% সঙ্গে লেনা দেনাই নেই, কারণ সবাই চারিদিকে মানে ধ্যান অন্যদিকে সবার, কেউ মোবাইলের পিছনে, কেউ গার্লফ্রেন্ডের পিছনে, কেউ অন্য কিছু পিছনে, কিন্তু অ্যাকচুয়াল ফোকাস করছে না এই 25% স্টুডেন্ট, ঠিক আছে। তো একটু যদি ধ্যান দাও, একটু যদি সঠিক কন্টেন্ট রিলেটেড, মানে যেটা এক্সামে আসবে সেই কন্টেন্ট পড়তে হবে, আবল তাবল প্রচুর কিছু পড়ে চলে গেলে এক্সামে আসবেই না, গ্রুপ ডি এক্সামে দেখতেই পাবে না কিছু, ঠিক আছে। তো ওগুলো আসবে না, যেগুলো পড়ছো তোমরা সেগুলো আসবে না, যেই জিনিসগুলো পড়ানো হচ্ছে এখানে সেই জিনিসগুলোই আসবে, এবং এদিক ওদিক যার জন্য বেশি ধ্যান দিও না, ঠিক আছে। দেখো, নিউরনের প্রধান অংশ প্রধানত 3টি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষদেহ বলেছিলাম, ডেনড্রাইট, আর একটা হচ্ছে অ্যাক্সন। কোষদেহ সম্পর্কে বললাম যে এটি নিউরনের প্রধান গোলাকার বা ডিম্বাকার অংশ, এখানে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, বিভিন্ন কোষীয় অঙ্গ যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি থাকে। এর বিশেষ বৈশিষ্ট্য হলো নিজেল দানা থাকে যা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। ডেনড্রাইট সম্বন্ধে কী পড়েছিলাম না, কোষদেহ থেকে নির্গত ক্ষুদ্র শাখা প্রশাখা তন্তুগুলোকে ডেনড্রাইট বলে, এগুলি অন্যান্য নিউরন থেকে কী করে? তথ্য বা উদ্দীপনা গ্রহণ করে কোষদেহে পৌঁছে দেয়। পড়েছিলাম না, পড়িনি? তাহলে এখানে একটা গেল, দুটো গেল, আর নেক্সট একটা কি পাবো? অ্যাকশন পাবো। 3টে জিনিস নিয়ে গঠিত, কোষ দেহ, ডেনড্রাইট আর অ্যাকশন। চলো, অ্যাকশন। কোষ দেহ থেকে উৎপন্ন দীর্ঘ তন্তুটি, যে দীর্ঘ একক তন্তুটির নাম হচ্ছে অ্যাকশন, এটি নিউরনের সবচেয়ে লম্বা অংশ। অ্যাকশনের শেষ প্রান্ত শাখা প্রশাখায় বিভক্ত হয়, যেটাকে প্রান্তীয় নব বা অ্যাকশন টার্মিনাল গঠন করে। ওখানে দুটো জিনিস ছিল, কি বলেছিলাম? একটা বলেছিলাম মায়োলিন সিদ, অ্যাকশনের চারপাশে যে ফ্যাটি আবরণ থাকে তাকে মায়োলিন সিদ বলে, এটি সংকেত দ্রুত পরিবহনে সাহায্য করে। আর র্যানভিয়ার পর্ব বলেছিলাম কি, মায়োলিন আবরণের মাঝে যে ফাঁকা অংশ থাকে তাকে বলে র্যানভিয়ার পর্ব। বলে এই জিনিসগুলো ওখানে আলোচনা করেছি। চলো, নেক্সট আমাদের আরও দুটো পয়েন্ট বাদ আছে, নেক্সট স্লাইড দেখো।
আর দুটো পয়েন্ট বলেছিলাম, কি বলেছিলাম, সাইন্যাপস, এ সিন্যাপস বা সাইন্যাপস যেটাই বলো না কেন, দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলে। এখানে একটি নিউরনের অ্যাকশন প্রান্ত অন্য একটি নিউরনের ডেনড্রাইট মিলিত হয়, সংকেতমূলক নিউরোট্রান্সমিটার নামক রাসায়নিকের মাধ্যমে নিউরন থেকে অন্য নিউরন পার হয়। এই নিউরোট্রান্সমিটার লাগবে না, একটা রাসায়নিকের মাধ্যমে এক নিউরন থেকে অন্য নিউরনে যায় উদ্দীপনাটা, এটা মাথায় রাখবে। আর সোয়ান কোষ কি বলেছিলাম, যে মায়োলিন সিল গঠন করে যে সোয়ান কোষ, সেই সম্বন্ধে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট আমরা কি পড়বো, বলো কি পড়বো। আমাদের একটা জিনিস মাঝখানে বাদ আছে, কি বাদ আছে বলেছিলাম না, রিফ্লেক্স আর্গ। সেই যে আগুনে হাত লাগলো, গরম জিনিসে হাত লাগলো, আমরা হঠাৎ করে হাতটা সরিয়ে নিলাম, এটা কেন হচ্ছে, তার জন্য আমাদের বলেছিলাম নিউরন পড়তে হবে। তো নিউরন সম্পর্কে আমরা বুঝে নিলাম, এরপর আমরা রিফ্লেক্স আর্গ সম্বন্ধে জানবো। চলো, আমাদের রিফ্লেক্স আর্গ সম্বন্ধে জানতে গেলে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, যে এই যে নিউরন আছে না, এই নিউরন মেনলি তিন প্রকার হয়, ঠিক আছে, মেনলি তিন প্রকার হয়। কি কি প্রকার হয়? এক নম্বরে হচ্ছে সেন্সারি নিউরন, দু নম্বরে হচ্ছে ইন্টার নিউরন, আর তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে মোটর নিউরন। তিন প্রকার নিউরন হয়, ঠিক আছে, সেন্সারি নিউরন, ইন্টার নিউরন, মোটর নিউরন। সেন্সারি নিউরনকে কি বলা হয়? সংজ্ঞাবহ স্নায়ু। ইন্টার নিউরনকে কি বলা হয়? অনেক সময় রিলে নিউরনও বলা হয়, ঠিক আছে, ইন্টার নিউরনকে রিলে নিউরনও বলা হয়, রিলে নিউরন। আর মোটর নিউরনকে বলা হয় আজ্ঞাবহ স্নায়ু। এই তিন প্রকার স্নায়ু আমাদের কাজ করে, ঠিক আছে। এবার একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখো। দেখো রিফ্লেক্স আর্ক জিনিসটা কি আমি তোমাদের বলেছিলাম, পরে বলবো। দেখো এখানে কি হচ্ছে না, একটা গরম জিনিসকে আমরা হাত দিচ্ছি, একটা গরম বস্তুকে আমরা হাত লাগাচ্ছি, দেখতে পাচ্ছ না, হাত লাগাচ্ছি, এখানে গরম বস্তুকে হাত লাগাচ্ছি, ঠিক আছে স্যার। কি হলো না, সঙ্গে সঙ্গে এখানে ব্যথা পেলাম। এখানে কিছু রিসেপ্টর আছে। আচ্ছা, রিসেপ্টর জিনিসটা একটু পরে জানবো আমরা। গ্রাহক মানে হচ্ছে, মানে সে গ্রহণ করে, মানে যে কোনো বাইরে থেকে কোনো উদ্দীপনা গ্রহণ করে। যেমন আমরা নাক দিয়ে গন্ধ নিচ্ছি, জিভ দিয়ে টেস্ট নিচ্ছি, চোখ দিয়ে দেখছি, তো এখানে সব জায়গাতে আমাদের শরীরে কী আছে, গ্রাহক আছে। তো গ্রাহক কি করলো, মানে স্কিনের মধ্যে থাকে, রিসেপ্টর কী করলো, নিল, কী পেলো, ব্যথা পেলো। সেন্সারি নিউরন কি করলো, যেটা আমরা কি বলছি বাংলাতে, যেটা বলছি সংজ্ঞাবহ স্নায়ু, সে কি করলো, এই উদ্দীপনাটাকে বয়ে নিয়ে চলে গেল কোথায়, ব্রেনে চলে গেল। এবং দেখো আরেকটা নিউরন কি করলো, সঙ্গে সঙ্গে এখানে না কাজ হলো, কাজ হয়ে এ কী করলো, একে আজ্ঞা দিল। এই আজ্ঞাবহ স্নায়ু কী করলো, যে ভাই তুই যা 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 গিয়ে হাতটা সরিয়ে নিয়ে, দেখো আমরা হাতটা খেতে সরিয়ে নিয়েছি, মানে কোনো গরম বস্তু হাত দিলাম, সঙ্গে সঙ্গে ব্যথা অনুভব হলো, সেন্সরি নিউরন সোজা চলে গেল আমাদের ব্রেনের মধ্যে, যে ভাই এখানে কিছু ব্যথা লেগেছে। তখন কি করলো না, মোটর নিউরনকে আদেশ দিল, মোটর নিউরনকে আদেশ দিচ্ছে মানে কি, আজ্ঞাবহ স্নায়ু, মোটর নিউরন আজ্ঞা বহন করছে যে হাতটা সরা, সঙ্গে সঙ্গে এলো, এখান থেকে দেখো মোটর নিউরন কি করলো, হাতটাকে সরিয়ে নিল। এই সেন্সরি নিউরন আর মোটর নিউরনের মাঝে যে কানেকশান করছে, আরে দেখতে পাচ্ছ এখানে কানেকশান করছে, যে সেইটাই হচ্ছে কি নিউরন বলো, ইন্টার নিউরন, বা যেটাকে বলা হয় কি, রিলে নিউরন। তাহলে তিনটে নিউরন সম্বন্ধে আমাদের, আর বাকি জিনিস দেখো না, আমি যেটুকু বলছি সেটুকু দেখো। তাহলে সেন্সরি নিউরনের কাজ কি, তাকে সংজ্ঞাবহ, মানে সেটা নিয়ে চলে গেল উদ্দীপনাটা। মোটর নিউরন কি করলো, আজ্ঞা বহন করলো যে হাতটা সরিয়ে নাও। আর এদের দুজনের মাঝে যে কানেকশানটা করেছে সেটা হচ্ছে ইন্টার নিউরন বা রিলে নিউরন। আর দেখো এইটা না একটা আর্কের মতো সৃষ্টি করে, আরে আর্ক পড়নি, চাপ জ্যামিতিতে পড়নি, অ্যাট এ মুভমেন্ট যতটা কি টানা যায়, সেটা আর্ক বলে না। তো এটাই হচ্ছে রিফ্লেক্স আর্ক, ঠিক আছে, বোঝা গেল। আমাদের এনসিইআরটির একটা ছবি আছে, সেটা দিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাংলা ছবি, বাংলাতে লেখা আছে। দেখো ইংরাজিগুলো আমি বলছি কারণ অনেক এখনকার দিনে না এই ইংরাজিগুলো জানতেই হবে তোমাকে। ইংরাজিতেও অনেক সময় কোশ্চেন দিচ্ছে, কোশ্চেন দেখ না দেখ, ওইটুকু নলেজ তো রাখতেই হবে। চাকরি পাওয়ার পরে মানে ওইটুকু যদি ইংরেজি না জানো তাহলে চাকরি পাওয়ার মানেই কী হলো আর, ঠিক আছে। দেখো এখানে সংজ্ঞাবহ স্নায়ু কী করলো, এই হাতটা এখানে যখন গরম জিনিসে লাগলো, এর সঙ্গে সঙ্গে চলে গেল এখানে, ঠিক আছে, বোঝা গেল, সুষুম্নাকাণ্ডে চলে গেল, মস্তিষ্কে প্রেরিত হলো যে ভাই গরম আছে। এ কী করলো, এ আজ্ঞা নিয়ে এলো, আজ্ঞাবহ স্নায়ু, এ কী করলো, এখানে এসে হাতটা সরিয়ে দিল। আর রিলে নিউরন, যেটাকে আমরা বলছি যে ইন্টার নিউরন, রিলে নিউরন, এদের দুটোর মাঝে এই সংজ্ঞাবহ আজ্ঞাবহর মাঝে যে সম্পর্ক স্থাপন করেছে সেটা হচ্ছে রিলে নিউরন। ক্লিয়ার? চলো দেখো আমরা এখানে তিন প্রকার নিউরন পড়লাম। নিউরনের প্রকারভেদ তিন ভাগে ভাগ করা যায়, সংবেদী নিউরন বলে বা আজ্ঞাবহ বলতে পারো, সেন্সারি নিউরন, চেষ্টীয় নিউরন, মোটর নিউরন যেটাকে আমরা বলছি আজ্ঞাবহ, এটা সংজ্ঞাবহ, এটা আজ্ঞাবহ।
আর সহযোগী নিউরন ইন্টারনিউরন বা রিলে নিউরন, যেটা সংবেদী আর চেস্টীয় নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করে। এ কী করে, সংকেত মস্তিষ্কে নিয়ে যায়, চেস্টীয় নিউরন বা আজ্ঞাবহ কী করে, মস্তিষ্ক থেকে নির্দেশ পেশি বা অঙ্গে নিয়ে আসে, আর এই দুটোর মধ্যে কানেকশান করেছে। ঠিক আছে, এরপর আমরা এখানে যে রিসেপ্টার পড়লাম না, রিসেপ্টার গ্রাহকের সম্বন্ধে পড়লাম। এবার নেক্সট স্লাইডে আমরা গুরুত্বপূর্ণ কিছু গ্রাহক সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো রিসেপ্টার বা গ্রাহক কি না, স্নায়ুতন্ত্রের পরিভাষায় রিসেপ্টার বা গ্রাহক হচ্ছে এক ধরনের বিশেষায়িত কোষ বা অঙ্গ যা পরিবেশ থেকে আসা বিভিন্ন উদ্দীপনা যেমন তাপ, আলো, চাপ, শব্দ এগুলোকে গ্রহণ করে এবং সেটিকে স্নায়ু উদ্দীপনা মানে নার্ভ ইম্পালসে পরিণত করে। ঠিক আছে, আমাদের কিছু রিসেপ্টারের কথা জানতে হবে, সেই রিসেপ্টারগুলো একবার দেখে নাও। যেমন ফটো রিসেপ্টার কী করে না, চোখের রেটিনায় থাকে, যা আলোর উদ্দীপনা গ্রহণ করে আমাদের দেখতে সাহায্য করে। ঠিক আছে, ফোনো রিসেপ্টার কী করে না, কানে থাকে, ফোনো রিসেপ্টার কান। দেখো এগুলো মনে রাখারও ইজি উপায় আছে। ফটো কথাটা আলোর সঙ্গে রিলেটেড, ফোনো কথাটা ফোনের সঙ্গে রিলেটেড, মানে ফোন কোথায় কথা বলি, কানে কথা বলি, তো কানে শব্দের কম্পন গ্রহণ করা সেটা ফোনো রিসেপ্টার। থার্মো রিসেপ্টার হচ্ছে ত্বকে থাকে, যা গরম বা ঠান্ডার অনুভূতি গ্রহণ করে। অলফ্যাক্টরি রিসেপ্টার এটা নাকে থাকে, গন্ধ বুঝতে সাহায্য করে। আর গ্যাস্ট্রেটরি রিসেপ্টার যেটা জিভে থাকে, কোথায় থাকে বলো, জিভে থাকে, স্বাদ কোরকে, যা খাবারের স্বাদ গ্রহণ করে। আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম গ্যাস্ট্রেটরি রিসেপ্টার সম্পর্কে পড়েওছিলাম আমরা। যদি বলো এখানে গুরুত্বপূর্ণ কোনটা, দুটো ইম্পর্টেন্ট আছে, মাত্র দুখানা ইম্পর্টেন্ট আছে, একটা হচ্ছে অলফ্যাক্টরি, একটা হচ্ছে গ্যাস্ট্রেটরি। এই দুটো ইম্পর্টেন্ট, বাকিগুলো থেকে কোশ্চেন আসে না, এই দুটো থেকে কোশ্চেন এসছে আগের বছর, তাই পড়িয়ে দিলাম। ঠিক আছে, তো বলতে পারো তোমাদের এখানে চ্যাপ্টার শেষ, এরপরে আর কিছু নেই। এবার যারা কি করছো না, তারা এনটিপিসি দেবে। ধরো এই কোর্সটা অনেকে নিয়েছো কিসের জন্য, ধরো এনটিপিসি দেবে, বা ধরো সামনে অন্যান্য এক্সাম দেবে, যারা গ্রুপ ডি দেবে, যারা জেই দেবে, ঠিক আছে, যারা টেকনিশিয়ান দেবে, যারা এলপি দেবে, তাদের চ্যাপ্টার এখানে কিন্তু খতম। এরপরে আর কিছু তোমাদের পড়া নেই, এরপর তোমরা প্রিভিয়াস এর কোশ্চেন করাবো সেটা করবে। আর যারা তার বাইরে কোনো এক্সাম দেবে তাদের জন্য আর একটা স্লাইড আছে, একবার দেখে নাও মন দিয়ে। সেই স্লাইডটা হচ্ছে এটা, স্নায়ুতন্ত্রের ব্যাধি বা স্নায়ুতন্ত্রে যখন আমাদের ডিসঅর্ডার হয়ে যাবে। ঠিক আছে, ডিসঅর্ডার যখন হয়ে যাবে তখন কি পড়তে হবে, যখন আমাদের নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হয়ে যায় তখন কি হয়। দেখো যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো থেকে কোশ্চেন আসে, তার বাইরে আসে না, অতটা ইম্পর্টেন্ট নয়, তাও আমি বলে দিচ্ছি। এই যে রোগগুলো বলেছি সেগুলোই মনে রাখবে। একটা হচ্ছে আলঝেইমার রোগ, সেটা কি না, এটা একটা মস্তিষ্কের ব্যাধি যা স্মৃতিশক্তি হ্রাস করে দেয় এবং বিভ্রান্তির সৃষ্টি করে। কেন হয়, যদি মস্তিষ্কের মধ্যে যে কোষগুলো আছে না, যে নিউরনগুলো আছে, যদি ক্ষয় পেতে শুরু করে তখন এই জিনিসটা হয়। নেক্সট হচ্ছে পার্কিনসন রোগ। এটা কেন হয় না, শরীরের নাড়াচড়াকে প্রভাবিত করে। বিবরণটা মানে এই রোগটা কীরকম না, নাড়াচড়াকে প্রভাবিত করে, যার ফলে কম্পন, পেশি শক্ত হয়ে যায়, চলাফেরায় ধীর গতি দেখা দেয়। কেন হয় না, আমাদের মাথার মধ্যে না একটা হরমোন আছে যেটাকে বলে ডোপামিন একটা দারুণ হরমোন। যখন কোনো মধ্যে রিলিজ হবে না, মানে সব কিছু রঙিন লাগবে, সব কিছু দারুণ লাগবে, মানে এত খুশি লাগবে, মানে কোনো খুশি ছাড়াই তুমি খুশি। ঠিক আছে, আবার ধরো কিছু একটা ছোটোখাটো জিনিস হলো, সেটা দেখে তুমি এত আনন্দিত পেলে, তার মানে কি তোমার শরীরে ডোপামিন হরমোন নিঃসৃত হয়েছে মস্তিষ্কে। ডোপামিন হরমোনটা এরকম হরমোন। ডোপামিন তৈরি করা কোষের অভাব বা সংখ্যা যদি কমে যায় তখন কিন্তু এই পার্কিনসন রোগ হয়। যদি ডোপামিন রিলিজ না হয় তখন কি হবে, তুমি কোনো কিছুতেই উচ্ছ্বাসিত বোধ করবে না, তোমার শরীরের মধ্যে একটা জড়তা চলে আসবে, তোমার শরীরের মধ্যে ঠিক আছে চলছি হাঁটছি, মানে সেই এনার্জি পাবে না তুমি। ঠিক আছে, তো ডোপামিন তৈরি করা কোষের সংখ্যা দিয়ে কমে যায় তখন এই জিনিসটা হয়। মৃগী রোগ, এটা কীরকম না, মস্তিষ্কের অস্বাভাবিক কার্যকলাপের কারণে বারবার ফিট হয়ে যায়, খিঁচুনি আসে, এই সমস্যাটা হয়। আমাদের মস্তিষ্কের মধ্যে বললাম না যে নিউরন আছে, নিউরনের মধ্যে কি হয় না, বৈদ্যুতিক ইম্পালস সৃষ্টি হয়, ইলেকট্রিক্যাল ইম্পালস সৃষ্টি হয়। যদি এই বৈদ্যুতিক ইম্পালস যদি ঠিকঠাক না যায়, ইলেকট্রিক্যাল ইম্পালস যদি ঠিকঠাক না যায়, তখনই কি হয় না, ওদের মধ্যে কানেকশান কাট হয়ে যায়, আর তখনই গোলযোগ বা বিশৃঙ্খল দেখা দেয়। এই জিনিসটাই হচ্ছে মৃগী রোগ। ঠিক আছে, শুধু তিনটে নয়, আরও কিছু রোগ আছে। নেক্সট স্লাইড দেখো। নেক্সট দেখো প্যারালাইসিস বা পক্ষাঘাত। এটা কি, শরীরের কোনো অংশের পেশির উপর যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কি স্পাইনাল কর্ডের বা মস্তিষ্কের যে ক্ষতি হয়, স্পাইনাল কর্ড বা মস্তিষ্কের ক্ষতি হওয়া। মেনিনজাইটিস কি তোমাদের পড়িয়েছিলাম মনে আছে, মেনিনজাইটিস বলতে মেনিনজেস একটা যে পর্দা থাকে না, আমাদের যে স্কাল থাকে, আমাদের যে ব্রেন থাকে, এই ব্রেনটার চারিপাশে একটা পর্দা থাকে যেটাকে বলে মেনিনজেস, এবং তার বাইরে কি থাকে না, স্কাল থাকে। তো মেনিনজেসে বলেছিলাম না তিনটে লেয়ার থাকে, তো ওই যে মেনিনজেস থাকে, এই যে মেনিনজেসটা যে এখানে থাকে, এই মেনিনজেসের মধ্যে যদি ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হয় তখন কি হয়, সেটা প্রদাহ হয়, ফুলে যায়, ইনফ্লামেশন ঘটে।
ঠিক আছে, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের চারপাশে রক্ষাকারী যে পর্দা থাকে সেটা কোনো কারণে যদি প্রদাহ হয় বা ফুলে যায়, ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের ফলে হয়, সেটাকে মেনিনজাইটিস বলে। আর স্ট্রোক কি না, মস্তিষ্কের রক্ত প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়, কোনো কারণে মস্তিষ্কের ক্ষতি হয়, কি হয় না, মস্তিষ্কের মধ্যে যে রক্তবাহ নালীগুলো আছে সেগুলোতে ঠিকঠাকভাবে যদি ব্লাড সার্কুলেট না হয়, যদি জমাট বেঁধে যায় রক্তনালীর মধ্যে, তাহলে কী হবে, প্রেশার বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, তখন রক্তনালী অনেক সময় ফেটে যায়, সেটাকে বলা হয় স্ট্রোক হয়ে যাওয়া। ঠিক আছে, এখানে কারণ দেওয়া আছে। ব্যাস এই জিনিসগুলো তোমাদের জানলেই হবে। আচ্ছা, এখানে কি শেষ না, আর একটু বাকি আছে, লাস্ট স্লাইড বাকি আছে, লাস্ট স্লাইডে একটু মন দিয়ে দেখে নাও। দেখো, নেক্সট আমরা পড়ব ইইজি, যেটাকে বলা হয়, কি বলা হয় বলো, কি বলা হয়, ইলেকট্রোসেফালোগ্রাম। এটা কি জিনিস দেখো, একটু মধ্যে একটা ছবি দেখায়, আগে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই ছবিটা লক্ষ্য করো। অ্যাকচুয়ালি এটাতে কি হয় না, এটা একটা মেডিকেল পরীক্ষা। কী জন্য হয় না, মস্তিষ্কের মধ্যে যে ইলেকট্রাল অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো ঠিকঠাক আছে কি না, তার মধ্যে কোনো ডিসঅর্ডার হচ্ছে কি না, সেইটা শনাক্ত করার জন্য। ঠিক আছে, কি করা হয়, প্রথমত দেখো এখানে লেখা আছে, আমি লেখাটা ডাইরেক্ট দেখাই, তোমাদের সুবিধা হবে বুঝতে। এটার ফুল ফর্মটা মনে রাখবে। ইইজি এটা হচ্ছে একটা মেডিকেল পরীক্ষা যা মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ, ইলেকট্রিক অ্যাক্টিভিটির পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি মূলত স্নায়ুতন্ত্রের বিভিন্ন ডিসঅর্ডার শনাক্ত করতে অপরিহার্য। কী করা হয়, প্রথমে না মাথাতে এরকম কী করা হয় না, ইলেকট্রোড স্থাপন করা হয়। রোগীর মাথার ত্বকে ছোটো ছোটো ধাতব ডিস্ক বা ইলেকট্রোড বসানো হয়। এরপর কী করে, সেগুলো একটা সংকেত বহন করে। যত ছোটো ছোটো ইলেকট্রোড বসিয়েছে, এগুলো কী করে, এগুলো সংকেত বহন করে। এই যে ইলেকট্রনগুলো মস্তিষ্কের কোষ বা নিউরন থেকে উৎপন্ন ক্ষুদ্রকুত, আমাদের মাথার মধ্যে তো প্রচুর নিউরন আছে, বললাম আমাদের কোষ, নিউরন কোষ দ্বারা গঠিত। তো সেগুলো তো প্রত্যেকটা নিউরন কী করছে, বৈদ্যুতিক ইম্পালস সৃষ্টি করছে, সবসময় একটা বৈদ্যুতিক সংকেত গ্রহণ করছে। তো সেইটাকে কালেক্ট করে, সেইটাকে কী করে না, গ্রহণ করে ইলেকট্রিকের যে ইনফরমেশনটা, সংকেতটা, এবং একটা মেশিনে পাঠায়, রেকর্ডিং হয়, যে সংকেতগুলো কম্পিউটারের স্ক্রিনে ঢেউয়ের মতন রেখা হিসাবে ওয়েভ আকারে ফুলে ওঠে। ঠিক আছে, এটা আমি তোমাদের পুরো ফটোটা একবার দেখিয়ে দিচ্ছি, এখানে আছে, দেখো এখানে যা কিছু হয়, এখানে এই কম্পিউটারের মধ্যে একটা ওয়েবের সৃষ্টি, দেখতে পাচ্ছ ওয়েবগুলো কীরকম করে আছে, দেখো এরকম করে আছে না, এরকম করে আছে, এরকম করে আছে। ঠিক আছে, এরকম আছে, মানে এখানে যা কিছু ইলেকট্রিক্যাল ইম্পালস পাবে, যা কিছু সংকেত পাবে, এগুলো এখানে চেক করা হয়, যে আচ্ছা দেখি যে ভেতরে যা কিছু জিনিসগুলো আছে, মানে কোনো রকম কোনো ডিসঅর্ডার ঘটছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটার মাধ্যমে, এই টেস্টের মাধ্যমে করা হয়। কোন টেস্টটা বললাম, ইইজি, ইলেকট্রোসেফালোগ্রাম। ক্লিয়ার? তোমরা যদি এতটা পর্যন্ত, আমাদের চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেল, যদি বুঝতে পারো, তাহলে এরপরে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো স্টার্ট হচ্ছে, প্রত্যেকটা অ্যান্সারের অনেস্টলি তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবে। ঠিক আছে, সব পরীক্ষা আসা প্রশ্ন রেলওয়েতে বলছে মানুষের থার্মো রেগুলেশন ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বলো পড়িছি কিনা, বলো অ্যান্সার কী হবে, বলো। আরে পড়িয়েছিলাম না, অ্যান্সার কী হবে বলো, হাইপোথ্যালামাস। যদি বলি হাইপোথ্যালামাস কার পার্ট, তখন আমি বলেছিলাম যে মেনলি ব্রেনকে 3 ভাগে ভাগ করা হয়, একটা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্কে 3টে ভাগ ছিল, 3টে ভাগের মধ্যে একটা ছিল সেরিব্রাম, একটা ছিল থ্যালামাস, একটা ছিল হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস কার ভাগ বলো, অগ্র মস্তিষ্কের ভাগ। ঠিক আছে, চলো, একে কি বলতো, দেহের থার্মোমিটার বলা হয়, কারণ ভেতরের যে টেম্পারেচারটা আছে, আমাদের শরীরের টেম্পারেচার, সেটাকে নিয়ন্ত্রণে রাখে হাইপোথ্যালামাস। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে মানব মস্তিষ্কের কোন অংশটি বুদ্ধি ও স্মৃতিকে নিয়ন্ত্রণ করে। বলো, বুদ্ধি আর স্মৃতিকে নিয়ন্ত্রণ করে কে? অ্যান্সার কী হবে বলো, সেরিব্রাম হয়ে যাবে। সেরিব্রাম কার পার্ট বলো, এই মাত্র বলে দিলাম, সেরিব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের পার্ট। এর কি কাজ আছে, এর কাজ হচ্ছে থিঙ্কিং, কোনো রকম কোনো চিন্তা ভাবনা করা এর কাজ। কি বলেছিলাম, আমার মেমোরি, আমাদের যত মনে রাখার বিষয়, মেমোরির বিষয় তত। ধরো কেউ বেশি ইন্টেলিজেন্ট, কেউ কম ইন্টেলিজেন্ট, কার উপর ডিপেন্ড হয়, এই ইন্টেলিজেন্সি কার উপর ডিপেন্ডেন্ট হয়, ইন্টেলিজেন্সি কার উপর ডিপেন্ডেন্ট হয় না, সেরিব্রামের উপর ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে, এটারই বলেছিলাম যে সেরিব্রামের 4টে ভাগ থাকে, ফ্রন্টাল, প্যারাইটাল, অসিপিটাল, টেম্পোরাল, 4টে ভাগ থাকে। সেরিব্রাম একটা অনেক বড় পার্ট, অগ্র মস্তিষ্কের সব থেকে বড় পার্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলছে মানুষের মস্তিষ্কের ওজন কত। এটা তোমাদের পড়িয়েছিলাম না, পড়াইনি, পড়িয়েছি। দেখো যা পড়িয়েছি তার মধ্যে থেকে প্রশ্ন পাচ্ছ না, শরীরের যে মোট ওজন হবে তার 2%। নেক্সট কোশ্চেন বলছে আমি প্রদীপের শিখা থেকে আমার হাত পিছনে টানলাম, তো কোন অঙ্গ এই ধরনের কার্যের জন্য দায়ী? কে দায়ী বলো, এখানে কিন্তু মস্তিষ্ক করে দিও না, কি হবে, স্পাইনাল কর্ড, সুষুম্নাকাণ্ড, আলোচনা। কারণ এখানেই তো আমাদের রিফ্লেক্স অ্যাকশন যেটা পড়েছিলাম, সেটা সুষুম্নাকাণ্ড পড়ার সময় পড়েছিলাম না। চলো নেক্সট কোশ্চেন
বলছে মানুষের মস্তিষ্কের ওজন কত গ্রাম, বলো। এটাও পড়িয়েছিলাম এবং তোমাদের ডিটেলসে আলোচনাও করেছিলাম যে যদি মেল ফিমেল বা নবজাতক শিশু কিছু না দেয় আমরা একটা গড় ওজন মাথায় রাখবো, সেটা কী ওজন বলেছিলাম, 1200 থেকে 1400 গ্রামের মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এইটা আমি তোমাদের আলোচনা করেছি, স্নায়ু স্পন্দন। স্নায়ু স্পন্দন আমাদের যে নার্ভ আছে, আমাদের যে স্নায়ু আছে না, নার্ভ সেল, এর স্পন্দনটা যেটা মানে এর যে গতিটা হয় এটা কী প্রকৃতির গতি, এটা কি ইলেকট্রিক্যাল ইম্পালস যায় নাকি রাসায়নিক যায় নাকি ভৌত যায় নাকি তড়িৎ রাসায়নিক যায়, বলে এই মাত্র পড়ালাম কিনা, কি বলেছিলাম, তড়িৎ রাসায়নিক, ইলেকট্রোকেমিক্যাল, ইলেকট্রো ইলেকট্রোকেমিক্যাল। কারণ প্রথমে ইলেকট্রিক্যাল ইম্পালস যায়, তারপর যখন সাইন্যাপসের মধ্যে দিয়ে যায় তখন সেটা রাসায়নিকভাবে যায়, তারপরে আবার ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত হয়। তো ইলেকট্রোকেমিক্যাল, তড়িৎ রাসায়নিক হয়ে যাবে এখানে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বলছে হাঁচির বা কাশির মতো অনৈচ্ছিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কে, বলো। আরে মনে পড়ছে কার কাজ এটা, বলো। আমি যদি এখানে আরও কটা অপশান দিই না তোমরা আরও ঘাবড়ে যাবে। অনৈচ্ছিক যত কাজকর্ম আমাদের ডিপেন্ড করতো কি কার উপরে, বলো, মেডুলার উপরে, মেডুলা অবলঙ্গটা। আমি তোমাদের 3টে পার্ট বলেছিলাম পশ্চাৎ মস্তিষ্কের, সেরিব্রাম নয় সেরিবেলাম, কি বলেছিলাম, সেরিবেলাম বলেছিলাম, 2 নম্বরে মেডুলা বলেছিলাম, 3 নম্বরে পন্স বলেছিলাম। সেরিবেলাম কি করে না, আমাদের যত ঐচ্ছিক কাজকর্ম, দেহের ভারসাম্য রক্ষা করা, পেশি চলন নিয়ন্ত্রণ করা, এগুলো সব সেরিবেলামের কাজ। মেডুলার কাজ কি বলেছিলাম, যেগুলো আমাদের অনৈচ্ছিক কাজ, যেমন আমাদের হৃদস্পন্দন চলছে, আমাদের রক্তচাপ, আমাদের লালারস তৈরি, আমাদের বমিটিং, এই যে অনৈচ্ছিক কাজগুলো, হাঁচি কাশি, এগুলো আমাদের সমস্ত মেডুলা ডিপেন্ড করে, মেডুলা অবলঙ্গটা। আর পন্স কি বলেছিলাম, পন্স হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ করে, আমাদের বিভিন্ন মস্তিষ্কের মধ্যে সংকেত আদান প্রদান করে, এটা ব্রিজ বলেছিলাম, পন্সকে কি বলেছিলাম, ব্রিজ, সংকেত আদান প্রদান করে। ঠিক আছে, তো অনৈচ্ছিক যখনই বলবে তখন মেডুলা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এটাও আজকে পড়িয়েছি, দুটো নিউরনের মধ্যবর্তী স্থানকে কি বলা হয়, কি বলা হয় বলো, সাইন্যাপস বলা হয়, সাইন্যাপস। নেক্সট কোশ্চেন। বলছে প্রতিটি নিউরন একটি কোষ দেহ দ্বারা গঠিত, ঠিক আছে, যেখান থেকে অনেকগুলি ছোট ছোট শাখা প্রশাখার উদ্ভব হয় তাকে কি বলে, আরে কোষ দেহ থেকে যেগুলো ছোট ছোট শাখা প্রশাখার উদ্ভব হয় তাকে কি বলে, বলো, কি বলে এগুলোকে, ডেনড্রাইট বলে, ডেনড্রাইট বলে, কি বলে, ডেনড্রাইট বলে। কোষ দেহ থেকে বলেছে না, হ্যাঁ কোষ দেহ দ্বারা গঠিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি সেরিবেলামের জন্য সত্য নয়। সেরিবেলাম কি বলেছিলাম যে এটা একটা পশ্চাৎ মস্তিষ্কের ভাগ, এ দেহের ভারসাম্য রক্ষা করে, পেশির চলন নিয়ন্ত্রণ করে, তো দেহের ভারসাম্য রক্ষা করে, ঠিকই বলেছে। বলছে এটা মস্তিষ্কের পশ্চাৎ ভাগে অবস্থিত, হ্যাঁ পশ্চাৎ মস্তিষ্কের ভাগ, হিন্ড ব্রেনে, তো পশ্চাৎ ভাগেই থাকবে, আর এটা পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ, তো একদম সব সঠিক। কোনটা ভুল, এটা একমাত্র ভুল, আমাদের স্মৃতি চিন্তা বুদ্ধি দর্শন এগুলো সেরিব্রামের কাজ, সেরিবেলামের কাজ নয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, বলো, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে কোন অংশ করে, কোন অংশ করে, মেডুলা, মেডুলা, ঠিক আছে, মেডুলা। শ্বাস প্রশ্বাসের যে হার আছে বা হৃদস্পন্দন আছে, মানে আমাদের যত অনৈচ্ছিক কাজকর্ম সেগুলো সবাই ডিপেন্ড করে মেডুলার উপরে, তো মেডুলা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোনটি স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক, আজকে আমরা পড়লাম, কি হবে বলো, নিউরন হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে মানুষের অনৈচ্ছিক ক্রিয়া যেমন রক্তচাপ, লালা, বমি নিয়ন্ত্রণ, এগুলো কার উপর নিয়ন্ত্রণ করে, যত অনৈচ্ছিক কাজ আছে সমস্ত কিছুই ডিপেন্ড করে মেডুলার উপরে ডিপেন্ড করে, মেডুলা হয়ে যাবে এখানে রাইট আনসার। লাস্টে আমরা পড়লাম এটা যে কোনটি অলফ্যাক্টরি টার্মের সঙ্গে যুক্ত, অলফ্যাক্টরি মানেই সেটা কিসের সঙ্গে হয়ে যাবে বলো, গন্ধের সাথে যুক্ত হয়ে যাবে, আর গস্টেটারি মানে সেটা টেস্টের সঙ্গে, জিভের সঙ্গে রিলেটেড হয়ে যাবে। বলছে নিউরনের কোষ দেহকে কি বলা হয়, কি বলা হয় বলো, কি বলা হয়, সোমা, এই তোমাদের বললাম না কোষ দেহটাকে সোমা নামেও পরিচিত। নেক্সট দেখো 2022 গ্রুপ ডিতে এসেছিল, নিম্নলিখিত কোষটি চিহ্নিত করুন, এটা কি কোষ, এটা কি কোষ বলো, এটা হচ্ছে স্নায়ু কোষ, নিউরন, এটা কি কোষ, স্নায়ু কোষ। দেখো এখানে একটা ছবি দিয়েছে আর বলেছে যে নিচের কোন সংখ্যাটি মানুষের মস্তিষ্কের মেরুদণ্ডের অবস্থান নির্দেশ করে, মেরুদণ্ড হবে না, মেরুরজ্জু হবে, স্পাইনাল কর্ড বলতে পারো, ঠিক আছে, স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডকে নির্দেশ করে, বলো, মেরুরজ্জুর অবস্থান নির্দেশ করে।
আমি কি বলেছিলাম যে ব্রেনের যে এই পার্টটা আছে না, এই পার্টটার নাম কি বলেছিলাম বলো? মেডুলা। মেডুলা যে পার্টটা আছে সেখান থেকে আমাদের স্পাইনাল কর্ডটা শুরু হয়, মেরুরজ্জুটা শুরু হয়। তো কোনটা আমাদের ডিপেন্ড করে? মেরুরজ্জু। এই 4 নাম্বারটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো এরকম ছবি তুলে তোমাদের, ওই জন্যই আমি এত ছবি রাখি, কারণ ছবি তুলে তুলে কোশ্চেন দিচ্ছে না। তো যদি তোমরা ছবিতে ঠিকঠাক অবস্থান না জানো তাহলে কিন্তু কোশ্চেন ভুলে যাবে তোমাদের, ঠিক আছে? চলো, তো চলো তোমাদের এখানে পুরো চ্যাপ্টার হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে? তোমাদের জানিয়ে রাখি যে আমাদের সায়েন্সের কমপ্লিট পেড ব্যাচ চলছে গ্রুপ ডি 2026-এর জন্য। এখানে আমাদের ডিটেলসে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টের থিওরি ক্লাস একদম নতুন এনসিআরটি বেস করে ডিটেলসে পড়ানো হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো হচ্ছে। গ্রুপ ডির যে 101টা শিফট হয়েছে 2025-26-এ, তার ডিটেল সলিউশন সম্পূর্ণ বাংলা ভাষায় করানো হচ্ছে এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং তার ফুল অ্যানালাইসিস করানো হচ্ছে এবং ক্লাসে শেষে প্রিন্টেবল পিডিএফ সমস্ত দেওয়া হচ্ছে। যদি এই ব্যাচটায় কেউ জয়েন হতে চাও, জাস্ট 399 টাকা প্রাইস আছে, এই ব্যাচে জয়েন হতে পারো। আর যদি আমাদের কমপ্লিট ব্যাচ চাও, মানে এর সঙ্গে সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেলস টোটালটা চাও, তাহলে আর 300 টাকা এক্সট্রা লাগবে, অনলি ফর 699 তোমাদের প্রাইস। এইখানে বললাম তোমাদের এই যে 101টা শিফট আছে, আচ্ছা এই বইটা যদি এখনও কেউ না নিয়ে থাকো নিতে পারো। এই বইটার প্রাইস আছে 472 টাকা, আমরা বানিয়েছি অ্যাপ টু হোম ডেলিভারি 472 টাকা প্রাইস আছে। আর পিডিএফ নিলে 199 টাকা প্রাইস আছে। এই বইটার সম্পূর্ণ সলিউশন আমাদের যে সিলেকশন ব্যাচ দেখালাম, ওই সিলেকশন ব্যাচে কমপ্লিটলি করানো হচ্ছে, বা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ চলছে, ঠিক আছে? আর আমাদের কাছে 3টে বই অ্যাভেলেবেল আছে, যদি কেউ চাও সায়েন্সের নেওয়ার জন্য পিডিএফ অ্যাভেলেবেল আছে, বই অ্যাভেলেবেল এবং পিডিএফ অ্যাভেলেবেল আছে, যদি চাও নিতে পারো। অথবা আমাদের যে ম্যাথামেটিক্সের 2টো বই আছে, এগুলোর পিডিএফের বই এবং বই অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। জাস্ট যেটাই নাও না কেন, এই নাম্বারে সিম্পল তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এখানেই তোমাদের কিউআর কোড দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে। যদি কোর্স চাও কোর্সে অ্যাড করে দেবো, যদি পিডিএফ চাও পিডিএফ দিয়ে দেবো, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের হবে, বা কোনো কোয়ারি থাকলে কলও করতে পারো। আদারওয়াইজ আমাদের এক্সাম গ্রাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে এখান থেকেও তোমরা নিতে পারো, অথবা এই নাম্বারে তোমরা সিম্পল হোয়াটসঅ্যাপ করবে। ক্লাস কেমন লাগছে দেখো, আমি যা কিছু পড়াচ্ছি সব কিছু তোমাদের সামনে আছে, কীভাবে পড়ায় না পড়ায়। যদি প্রিপারেশন আরও ভালো লেভেলে করতে চাও, আরও সিরিয়াস থাকো, তার জন্য পেড কোর্স। আদারওয়াইজ এখানে তো তোমাদের থিওরি ক্লাস আসছে, কোনো সমস্যা নেই, তোমরা এখান থেকেও পড়তে পারো, ঠিক আছে? ক্লাস কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক করে দিও, যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, যদি ভালো লাগে কমেন্ট করে দিও, বাস আর কিছু না, এটাই আমার মোটিভেশন। চলো, যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, আর ভালো করে পড়তে থাকো, ভালো করে রিভিশন নিতে থাকো, চান্স অবশ্যই পাবে, পরীক্ষা অবশ্যই ক্লিয়ার করবে। কিন্তু ফোকাসটা একদিকে রাখো, চারিদিকে করো না, বিভিন্ন রকম ভিডিও দেখো না। আমি এখানে যা পড়াচ্ছি এনাফ তোমাদের জন্য, তার সাথে সাথে তোমরা এক্সট্রার জন্য বললাম পেড কোর্স আছে, মিনিমাম প্রাইসে রেখেছি, যাতে প্রত্যেকে নিতে পারো তোমরা, ঠিক আছে? চলো পরে ক্লাসে আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবে, বাই।